মর্নিং স্টুডেন্ট, আমি আজকে শুরু করতে চললাম ক্লাস 12 সেমিস্টার 3 সাতরা পাবলিকেশন বই থেকে স্থির তড়িৎ ক্ষেত্র অধ্যায় এমসিকিউ সমাধানের পার্ট 6। ওকে, আজকে আমরা করছি কোশ্চেন নম্বর 57 থেকে। 57 নম্বর কোশ্চেনে কি বলা হয়েছে, কে তড়িৎ ভেদ্যতা সম্পন্ন মাধ্যমে আর ব্যাসার্ধের সিগমা আধানের তলমাত্রিক ঘনত্ব বিশিষ্ট একটি গোলকের পৃষ্ঠের নিকটস্থ বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য আমাদের বের করতে হবে। বলা হয়েছে অপশান এ 2 পাই সিগমা বাই কে, পাই সিগমা বাই কে আর, অপশান সি পাই সিগমা বাই 2 কে আর, অপশান ডি 4 পাই সিগমা বাই কে। আচ্ছা, এই চারটা অপশান দেওয়া আছে। তাহলে আমরা করছি কোশ্চেন নম্বর 57। এই হলো আমাদের একটা পরিবাহী গোলক, যার ব্যাসার্ধ দেওয়া আছে আর, আধানের তলমাত্রিক ঘনত্ব দেওয়া আছে। ব্যাসার্ধ হলো আর এবং আধানের তলমাত্রিক ঘনত্ব সিগমা। হ্যাঁ, এই পজিটিভ কিংবা নেগেটিভ যে কোনো ধরনের আধান এর মধ্যে আছে, কমন এর তলমাত্রিক ঘনত্ব দেওয়া আছে। আচ্ছা, তারপরে কি তড়িৎ ভেদ্যতা দেওয়া আছে, কে দেওয়া আছে হচ্ছে তড়িৎ ভেদ্যতা। তড়িৎ ভেদ্যতা দেওয়া আছে কে। আমাদের বলেছে যে তলমাত্রিক গোলকের পৃষ্ঠের নিকটস্থ বিন্দুতে, গোলকের পৃষ্ঠের নিকটস্থ বিন্দু। আচ্ছা, এইটাকে ধরলাম ব্যাসার্ধ আর, গোলকের পৃষ্ঠের নিকটস্থ বিন্দু এই হলো আমাদের নিকটস্থ বিন্দু পি। এই পি বিন্দুতে ক্ষেত্রফল বলল কত হবে। তো আমরা জানি পরিবাহী গোলকের নিকটস্থ বিন্দুতে, পরিবাহী গোলকের নিকটস্থ বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য ই সমান হয় সিগমা বাই কে এপসাইলন নট। সিগমা বাই কে এপসাইলন নট, যেটা আমরা কুলম্বের যে উপপাদ্য সেখানেও পড়েছিলাম এবং এটার প্রমাণও আমরা পেয়ে যাব থিওরিতে। সিগমা বাই কে এপসাইলন নট। এইবার আমাদের যে এপসাইলন নট, সেটা সিজিএস পদ্ধতিতে, এই যে আমাদের এপসাইলন নট সেটা সিজিএস পদ্ধতিতে মান হয় 1/4 পাই। তাহলে সিগমা বাই কে 1/4 পাই, এই 4 পাই তাহলে চলে যাবে উপরে, তাহলে 4 পাই সিগমা বাই কে। এই হলো আমাদের উত্তর, এটা আছে অপশান ডিতে। এরপর আমি করছি 58। পৃথিবীর তলকে যদি কিছু আধান বিশিষ্ট পরিবাহী তল ধরা হয়, তাহলে প্রতি একক ক্ষেত্রফলে আধানের সেন্টিমিটার মিটার -2 এককে ক্রম কি হলে পৃথিবী পৃষ্ঠের কাছাকাছি একটি আধান শূন্যে ঝুলন্ত অবস্থায় থাকতে পারে। আচ্ছা, বলা হয়েছে পৃথিবীকে কিছু আধান বিশিষ্ট তল ধরে এর তলমাত্রিক ঘনত্বের ক্রমটা শুধু জানতে চেয়েছে, কত হবে যাতে একটা আধান শূন্যে ঝুলন্ত অবস্থায় থাকে। এটা তখনই সম্ভব যখন পৃথিবী পৃষ্ঠের উপরে কোনো বস্তুকে রাখলে সেটার ওজন সবসময় নিচের দিকে ক্রিয়া করবে। ওই বলটার সমমুখী বল যদি বিপরীত দিকে ক্রিয়া করে থাকে তাহলে সেটা সম্ভব। এবং সেটা বলা হয়েছে যেহেতু পৃথিবীকে কিছু আধান বিশিষ্ট তল ধরে নিতে বলা হয়েছে, তাহলে দুটো সম আধানের মধ্যে আমরা তড়িৎ বলের দ্বারা এটাকে ব্যালেন্স করতে পারি। তাহলে এইটুকু অংশ আমি মুছে দিলাম। কোশ্চেন নম্বর 58 ধরলাম এইটা হলো আমাদের পৃথিবী, যার ব্যাসার্ধ হলো আর। এবার পৃথিবীর মধ্যেও আধান আছে, কিছু আধান বিশিষ্ট পরিবাহী তল ধরে নেওয়া হয়েছে এবং তার তলমাত্রিক ঘনত্ব দেওয়া আছে। এখানেও তলমাত্রিক ঘনত্ব
ঘনত্ব, এর তলমাত্রিক ঘনত্ব এর ক্রমটা জিজ্ঞাসা করেছে, আমরা ধরে নিলাম এটা হলো সিগমা, তলমাত্রিক ঘনত্ব হলো সিগমা। এখন কোনো একটা আধান পৃথিবী পৃষ্ঠের উপরে এরকম অবস্থায় ঝুলন্ত অবস্থায় আছে, তাহলে এই আধানের ভর যদি এম হয়, আধানের ভর এম হয়, তাহলে এমজি কাজ করবে নিচের দিকে, এই দিকে কাজ করবে এমজি, আধানটা পৃথিবী পৃষ্ঠের উপর পড়ে যাবে। কিন্তু আধানকে শূন্যে ভাসিয়ে রাখতে গেলে আমাদের এই পৃথিবী পৃষ্ঠের মধ্যে যে আধান আছে তার সম আধান যদি এখানে একটা নিই, এর উপর একটা বিপরীত অভিমুখে বল প্রযুক্ত হবে, সেটাকে আমি বললাম ইলেকট্রিক বল Fe। এবার এই দুটো বল যখন সমান হয়ে যাবে, Fe ও mg যখন সমান হবে, তাহলেই আমাদের এই যে এখানে একটা আধান, যেটা আমরা কিউ আধানের কথা বলছি, ধরলাম এই জায়গাটায় আমি একটা আধান নিয়েছি, সেই আধানটা হলো কিউ, এই আধানটা শূন্যে ভাসমান অবস্থায় থাকবে। প্রশ্নানুযায়ী এম ভর ও কিউ আধান, এখানে পৃথিবীর তল যদি পজিটিভ নিই তাহলে এই আধানটাকে পজিটিভ নিতে হবে। পৃথিবীর ভর এম ও কিউ আধান বিশিষ্ট কণাকে শূন্যে ভাসিয়ে রাখতে হলে mg সমান সমান হতে হবে আমাদের Fe। ওকে, ইলেকট্রিক বল, এদের মধ্যে যে এটা এই আধানটিকে অবশ্যই পজিটিভ হতে হবে, এটা যেহেতু আমরা পজিটিভ নিয়েছি, একে পজিটিভ হতে হবে, এদের মধ্যে বিকর্ষণ বল এবং mg যখন সমান হবে তখনই আধানটা শূন্যে ভাসতে থাকবে। এখন আমরা জানি যে এটা হলো আমাদের mg, এই যে ইলেকট্রিক ফোর্স, Fe, সেটা সমান সমান হয় আবার QE, ইলেকট্রিক ফোর্স সমান সমান QE, এখানে একটি আধান, এর মান আমরা বের করতে পারবো। এবার ইলেকট্রিক ফিল্ড, এই যে পরিবাহীর নিকটস্থ বিন্দুতে, এখনই যেটা আমরা 57 নম্বর কোশ্চেনে দেখলাম, পরিবাহীর নিকটস্থ বিন্দুতে বলীয় পরিবাহীর নিকটবর্তী বিন্দুতে ক্ষেত্র প্রাবল্য বা ইলেকট্রিক ফিল্ড কত হয়? সিগমা বাই কে এপসাইলন নট, তাই না? সিগমা বাই কে এপসাইলন নট, যেখানে এপসাইলন নট হলো শূন্য মাধ্যমের তড়িৎ ভেদ্যতা এবং কে হলো মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবক। আচ্ছা, এবার তাহলে এটা বসাবো, এটা সমান সমান হয়ে গেলো তাহলে কিউ সিগমা কে এপসাইলন নট কমন। এবার পৃথিবী পৃষ্ঠের উপরে থাকলে এটা নিশ্চয়ই বায়ু মাধ্যম হবে, তাহলে কেটা হলো আমাদের বায়ু মাধ্যম, বায়ু মাধ্যম হলে কে হয়ে যায় 1। আচ্ছা, তাহলে আমরা পাচ্ছি mg ইজিক্যাল টু কিউ সিগমা বাই এপসাইলন নট। আমাদের বের করতে হবে সিগমাটার ক্রম কত হবে, অতএব সিগমা ইজিক্যাল টু mg এপসাইলন নট ইন্টু mg এপসাইলন নট বাই কিউ, তাই না? এবারে আমরা ভ্যালুগুলো বসাবো। এম একটা আধানের যে ভর 1.6 ইন্টু 10⁻⁻27 কেজি, তারপরে জি 9.8, এরপর এপসাইলন নট 8.85 ইন্টু 10⁻⁻12, এরপর কিউ 1.6 ইন্টু 10⁻⁻19। একটা প্রোটনের আধান হোক কিংবা একটা ইলেকট্রনের আধান হোক, সমান একটি আধান, এটা প্রোটনের ভর, এটা যেহেতু পজিটিভ আধান নিয়েছি তাহলে এখানেও পজিটিভ আধান নিতে হবে। আচ্ছা, তারপর এটা 9.8, 8.85 ইন্টু 10⁻⁻12 কমন।
এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা পেয়ে যাব 0.86 ইন্টু 10⁻⁻18 কুলম্ব মিটার -2। তো আমাদের যে সিগমা, হ্যাঁ, তন্মাত্রিক ঘনত্ব, আধানের তন্মাত্রিক ঘনত্ব সিগমা, সেটার ক্রম কত পেলাম? আমরা পেলাম -18, তাই তো, 10⁻18। তাহলে আমরা ক্রম পেলাম, ক্রম যেটা বের করতে বলেছে 10⁻18, এটা আছে অপশান এতে, অপশান এ। ঠিক আছে, এই গেল আমাদের 58 নম্বর কোশ্চেনের সমাধান। এরপর আমরা চলে গেলাম 59 নম্বর কোশ্চেনে। XY তলে একটি তড়িৎ বলরেখার সমীকরণ x² + y² = 1। কোনো একক ধনাত্মক আধান স্থির অবস্থায় x = 1 ও y = 0 বিন্দুতে থাকলে অপশান এ বি সি ডি চারটা দেওয়া আছে, বলা হয়েছে কখনোই অবস্থান পরিবর্তন করবে না, সরলরেখায় চলতে শুরু করবে, বৃত্তাকার পথে চলতে শুরু করবে, কিছু বলা যাবে না। আচ্ছা, আমাদের প্রদত্ত যে তড়িৎ বলরেখার সমীকরণটা দেওয়া আছে x² + y² = 1, এটা কার সমীকরণ? এটা হলো আমাদের একটা বৃত্তের সমীকরণ। কোশ্চেন নম্বর 59। আমরা জানি যে x² + y² = 1, এটা একটা বৃত্তের সমীকরণ। এটা বৃত্তের সমীকরণ, যার ব্যাসার্ধ হলো 1। প্রপার যে বৃত্তের সমীকরণ সেটা হয় x² মূলবিন্দুর সাপেক্ষে y² = r²। এখানে r²টাই হলো 1, অতএব ব্যাসার্ধ হলো 1। আচ্ছা, তো আমাদের যে তড়িৎ বলরেখা, সেটা অক্ষ বরাবর আমরা যদি করি, এই হলো x অক্ষ, y অক্ষ, এরকমভাবে আমাদের তড়িৎ বলরেখাগুলো আছে। x অক্ষ, এটা y অক্ষ, হ্যাঁ, এটা হলো আমাদের ব্যাসার্ধ, ব্যাসার্ধটা হলো 1। তাহলে এটাও ব্যাসার্ধ হবে, এটাও ব্যাসার্ধ হবে, এটা হলো 1। এবার বলা হয়েছে যে একক ধনাত্মক আধানকে, যখন কোনো একটা আধানকে আমরা এই অবস্থানে রাখবো, এই অবস্থানটা ধরলাম p, তার স্থানাঙ্ক দেওয়া হয়েছে x, আচ্ছা 1,0, x = 1, y = 0, অর্থাৎ এই বিন্দুতে একটা একক ধনাত্মক আধান রাখলে এর উপর বল প্রযুক্ত হবে। এবার বল প্রযুক্ত হলে আধানটা কিভাবে গতিশীল হবে সেটা আমাদের কাছে জানতে চেয়েছে। অবস্থান পরিবর্তন করবে না, তাহলে এটা তো হবে না। অবস্থান পরিবর্তন করবে, সরলরেখা বরাবর চলতে শুরু করবে, না বৃত্তাকার পথে চলতে শুরু করবে, না কিছু বলা যাবে না। আচ্ছা, আমরা বুঝতে পারছি যে যেহেতু এটা তড়িৎ, এটা হচ্ছে আমাদের তড়িৎ বলরেখা, তাহলে নিশ্চয়ই এখানে ইলেকট্রিক ফিল্ড থাকবে। এই ইলেকট্রিক ফিল্ড নিশ্চয়ই এই আধানের উপর বল প্রয়োগ করবে, কিন্তু যেহেতু এখানে আমাদের ইলেকট্রিক ফিল্ড একটা বৃত্তের সমীকরণ আকারে দেওয়া আছে, তাই না? ইলেকট্রিক ফিল্ড কীভাবে দেওয়া আছে? বৃত্তের সমীকরণ আকারে। তাহলে এখানে ইলেকট্রিক ফিল্ডের যে বলরেখাগুলো, সেগুলো স্পর্শক বরাবর কাজ করবে। এখানে স্পর্শক বরাবর, এখানে স্পর্শক বরাবর, এখানে স্পর্শক বরাবর, অর্থাৎ লম্বভাবে কাজ করবে। এবার তাহলে ইলেকট্রিক ফিল্ডের বলরেখাগুলো যদি লম্বভাবে কাজ করে, এখানে যে আধান রাখবো, তার উপরেও আমাদের প্রযুক্ত বল হবে এই স্পর্শক বরাবর, এই অভিমুখে, তাই না? এভাবেই বল প্রযুক্ত হবে, ফলে এই যে আধানটা তার অভিমুখ হবে এরকম স্পর্শক বরাবর, স্পর্শক এর দিকে সরলরেখা বরাবর। তো এখানে দুটো অপশান দেওয়া আছে। একটা দেওয়া আছে যে সরলরেখায় চলতে শুরু করবে আর বৃত্তাকার পথে চলতে শুরু করবে। তো এই ক্ষেত্রে দেখো যে যখন আমাদের ইলেকট্রিক ফিল্ড দ্বারা এই আধানের উপর বল প্রযুক্ত হবে, সেটা বৃত্তাকার পথে চলা শুরু করা মাত্র, বৃত্তাকার পথে চলা শুরু করা মাত্র এরকমভাবে স্পর্শক বরাবর গতিশীল হবে। তো এই ক্ষেত্রে যেটা অপশান সি দেওয়া আছে, বৃত্তাকার পথে চলতে শুরু করবে,
অর্থাৎ শুরু করবে মাত্র। তাই আমরা অপশান সিটাকে উত্তর নিতে পারি। আবার যদি ওভারঅল এর ট্র্যাজেক্টরিটা দেখি, পথটা দেখি, তাহলে এটা কিন্তু সরল রেখা বরাবর হবে। তাহলে এই ক্ষেত্রে অপশান বিও হতে পারে। ঠিক আছে, এবার বইয়ের মধ্যে আমাদের অপশান সি দেওয়া আছে, বৃত্তাকার পথে চলা শুরু করবে। কিন্তু এটা তো সঠিক যে এর উপর যখনই বল প্রযুক্ত করবে ইনিশিয়াল যে পথটা সেটা তো বৃত্তাকারই থাকবে। বৃত্তাকার পথে চলা শুরু করবে মাত্র, এরপরে সেটা সরলরেখা বরাবর চলতে শুরু করবে। কমন। তাহলে এই আমাদের 59 নম্বর কোশ্চেন। তাছাড়া এই কোশ্চেনের মধ্যে কিছু সমস্যা মনে হচ্ছে, কারণ আমাদের যে ইলেকট্রিক ফিল্ড লাইন্স, সেটা কখনো বদ্ধ হতে পারে না। তড়িৎ বলরেখা কখনো বদ্ধ হয় না। তড়িৎ বলরেখা বদ্ধ নয়, তাই না? ঠিক আছে, যাই হোক, অপশান সি দেওয়া আছে, অপশান বিটাও হতে পারে। এরপর আমরা চলে গেলাম 60 নম্বর কোশ্চেন। 60 নম্বর কোশ্চেনে কী বলা হয়েছে, ধরা যাক কোনো একটি অঞ্চলে তড়িৎ বলরেখাগুলি সরলরেখা। যদি কোনো একটি আহিত কণাকে ওই অঞ্চলে স্থির অবস্থা থেকে ছেড়ে দেওয়া হয়, তাহলে ওই কণার উপর সঞ্চারপথ কেমন হবে? আচ্ছা, এবার ইলেকট্রিক ফিল্ড লাইন্সগুলো কেমন দেওয়া আছে 60 নম্বর। এই হলো আমাদের সরল রৈখিক ইলেকট্রিক ফিল্ড লাইন্স। এবার এখানে একটা আহিত কণাকে ছেড়ে দেওয়া হলো, ধরলাম আমি পজিটিভ আধানকেই ছেড়ে দেওয়া হলো। তাহলে কি হবে, এই কিউ আধানের উপর এই দিকে বল প্রযুক্ত হবে এফ সমান কিউ ই। এর ফলে এর মধ্যে ত্বরণ সৃষ্টি হবে, বস্তুটা সামনের দিকে গতিশীল হবে। এর গতি হবে অপশান ডি, সরল রৈখিক। সরল রৈখিক। এরপর আমি শুরু করছি 61 নম্বর কোশ্চেন। দুটি সমমানের ঋণাত্মক আধান মাইনাস কিউ ওয়াই অক্ষ বরাবর এ 0,a ও 0,-a বিন্দুগুলিতে রাখা আছে। আচ্ছা, ওয়াই অক্ষ বরাবর রাখা আছে। একটি ধনাত্মক আধান প্লাস কিউ কে এক্স অক্ষের মধ্যে 2a, 0 বিন্দু থেকে ছেড়ে দেওয়া হলো। আধানটির কি হবে? অসীম দূরত্বে চলে যাবে, মূল বিন্দুর সাপেক্ষে এসএচএম করবে, স্পন্দন গতি সম্পন্ন করবে কিন্তু এসএচএম নয়, মূল বিন্দুতে গিয়ে স্থির হবে। আচ্ছা, এবার আমরা আগে ছবিটা করার চেষ্টা করি। এই হলো আমাদের দুটো অক্ষ, এক্স অক্ষ, ওয়াই অক্ষ। এবার কি করা হয়েছে যে এটা ওয়াই অক্ষ, এটা নেগেটিভ ওয়াই অক্ষ, এটা এক্স অক্ষ, আর এটা এক্স ডেস। সর্বপ্রথম বলা হয়েছে ওয়াই অক্ষের মধ্যে 0a, তাহলে এই বিন্দুটা ধরলাম 0a। এখানে একটা মাইনাস কিউ আধান এবং 0-a, 0,-a এই বিন্দুতে একটা আধান, সেটা ধরলাম মাইনাস কিউ আধান রাখা হয়েছে। এবং এক্স অক্ষের মধ্যে 2a, তাহলে এটা যদি a হয়, এতটা হলো আমাদের 2a, 0 বিন্দুতে 2a, 0 বিন্দুতে প্লাস কিউ আধান রাখা হলো, একটা প্লাস কিউ আধান রাখা হলো। দেখা যাচ্ছে ওইদিকে একটা প্লাস কিউ আধান রাখা হয়েছে। কমন। এই হলো আমাদের প্লাস কিউ আধান, এটা হলো আমাদের এক্স অক্ষ। ঠিক আছে, এটা হলো এক্স অক্ষ। এবার এখানকার যে আধান, এখানকার আধানকে এই বরাবর আকর্ষণ বল প্রয়োগ করবে, এবং এখানকার যে আধান, এখানকার আধানকে এই বরাবর আকর্ষণ বল প্রয়োগ করবে। এই বল দুটো আমরা দুটি উপাংশ পাবো। এই আধানকে এই মুখে আকর্ষণ করবে, এই মুখে আকর্ষণ করবে, তাই না? তাহলে এই আধানের দুটো উপাংশ পাবো, একটা উপাংশ এই বরাবর আর একটা উপাংশ এই বরাবর ও এই বরাবর। ফলে ওই উপাংশ দুটি, এই উপাংশ দুটি পরস্পরকে প্রশমিত করবে, আধানটি এই বরাবর চলতে শুরু করবে। এই বিন্দুটার নাম দিলাম আমরা আর, এটা ও, এইদিকে হলো আর ড্যাশ। এদিকেও একটা বিন্দু নিলাম যেটা 2a, 0,
আচ্ছা, এটা -2a, 0। এটা হলো আমাদের আর ড্যাশ, এটা হলো আর, এটা হলো আমাদের আর ড্যাশ। ঠিক আছে, তাহলে আমরা বলতে পারি এই দুটো আধানের বলের প্রভাবে আমাদের যে পজিটিভ কিউ আধান আছে সেটা আর ড্যাশ ও আর পথ বরাবর চলতে শুরু করবে। এবার এটা আমাদের এই রেখা বরাবর চলতে শুরু করবে, বুঝতে পারছি। এবার এটা এসএইচএম হবে না শুধু স্পন্দন হবে, এটা প্রমাণ করার জন্য আমাদের বল ইজিক্যাল টু বল সমানুপাতি সরণ এটা প্রমাণ করতে হবে, অথবা ত্বরণ সমানুপাতি সরণ যদি প্রমাণ করতে পারি তাহলে আমরা প্রমাণ করতে পারবো যে এটা সরল দোলগতিও হবে। ঠিক আছে, আমরা বুঝতে পারলাম যে কণাটা এই মুখে গতিশীল হবে। এবার 61, তাহলে লিখব যে ধরি কিছু সময় পর কিউ আধানটি প্লাস কিউ আধানটি কোনো একটা মূলবিন্দু থেকে এক্স দূরে, তাই না, মূলবিন্দু থেকে এক্স দূরে, মূল বিন্দু থেকে এক্স, 0 পি বিন্দুতে, পি বিন্দুতে, এই বিন্দুটা আমরা এই জায়গায় ধরলাম, এটা হচ্ছে আমাদের এক্স, 0, এক্স, 0, হ্যাঁ, বিন্দুতে এসে উপস্থিত হলো। এবার আমরা কি করব, এইখানে ফ্রি বডি ডায়াগ্রামগুলো করব। ঠিক আছে, তাহলে এখনও যদি আমরা দেখি এই নেগেটিভ কিউ আধান এই পজিটিভ কিউ আধানকে এই বরাবর আকর্ষণ করবে, এই বরাবর আকর্ষণ করবে, এবং এই আধানটাও একে এই বরাবর আকর্ষণ করবে। এই বল দুটোকে আমি নাম দিলাম, এটা এফ ড্যাশ, তাহলে এটাও এফ ড্যাশ। আচ্ছা, এই ডিস্টেন্সটা কত, এই ডিস্টেন্সটা হলো এ, এই ডিস্টেন্সটাও এ, এই ডিস্টেন্সটা এটা হলো আমাদের এক্স। এটা একটা সমকোণী ত্রিভুজ ও পি, এবং এই যে বিন্দু যেটাকে আমি বলে দিলাম এখানে কিউ আধানটা আছে, এই বিন্দুটাকে আমি বলে দিলাম হচ্ছে আর, আর এই বিন্দুটাকে বলে দিলাম এস। এখানে মাইনাস কিউ আধান ছিল, তাই তো, তাহলে ও পি, এই বিন্দুটা হলো আমাদের পি, এই বিন্দুটা হলো আমাদের পি, তাহলে ও, এই বিন্দুটা ও, ও পি কিউ, এটা একটা সমকোণী ত্রিভুজ। এটি সমকোণী ত্রিভুজ হলে এটা হলো তার অতিভুজ। এটা যদি অতিভুজ হয় তাহলে অতিভুজের দৈর্ঘ্য আমরা সহজেই নির্ণয় করতে পারবো, তাই না। এই যে অতিভুজ তার দৈর্ঘ্য কত হবে, √, এই বাহুটা এ আর এই বাহুটা এক্স, তাহলে √, ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার, বা লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, এক্স স্কোয়ার। আচ্ছা, আমি কি করছি, এই বাহুটা এইখানে লিখছি, √a স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। এটাও একই, এটাও এ, এটা এক্স, তাহলে অতিভুজটাও কী হবে, √x স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, কমন। আচ্ছা, এই যে এফ ড্যাশ, এটা থিটা, এটা থিটা, এর দুটি উপাংশ পাবো। এই বরাবর কে কাজ করবে, এই বরাবর কাজ করবে হচ্ছে আমাদের এটা এক্স, এই বরাবর কাজ করবে এফ কস থিটা, এফ ড্যাশ, এফ ড্যাশ এফ ড্যাশ কস থিটা, হ্যাঁ, এটার উপাংশ এফ ড্যাশ কস থিটা, ফলে এটারও উপাংশ হবে এফ ড্যাশ কস থিটা। দুটো এফ ড্যাশ কস থিটা এই বরাবর কাজ করবে, এবং এই বরাবর একটা উপাংশ পাবো এফ ড্যাশ সাইন থিটা।
আর এটা হলো এফ ড্যাশ সাইন থিটা। এই বিন্দুটা এক্স কমা 0, ঠিক আছে। এবার আমরা যদি লক্ষ্য করি এই এফ ড্যাশ সাইন থিটা আর এই এফ ড্যাশ সাইন থিটা উপাংশগুলো কী হবে, পরস্পরকে প্রশমিত করবে। এই কিউ আধানটা শুধুমাত্র বল অনুভব করবে এফ ড্যাশ কস থিটা উপাংশগুলোর জন্য। তাহলে লিখব যে ধরি মাইনাস কিউ ও কিউ পজিটিভ কিউ এর মধ্যে আকর্ষণ বল হলো এফ ড্যাশ দুটোর ক্ষেত্রেই, এবং এই এফ ড্যাশ এর এফ ড্যাশ সাইন থিটা উপাংশগুলি পরস্পরকে প্রশমিত করবে শুধুমাত্র এফ ড্যাশ কস থিটা এর জন্য আমরা লব্ধি বল পাবো। এর ফলে বস্তুটা এই অভিমুখে গতিশীল হবে। আর এই লব্ধি বল এফ সমান সমান হবে 2f ড্যাশ কস থিটা, 2f ড্যাশ কস থিটা কমন। এবার এই যে এফ ড্যাশ এর মান কত হবে সেটা আমরা এইখানে বের করছি। এফ ড্যাশের মান এফ ড্যাশ যেটা মাইনাস কিউ, এই আধানটা মাইনাস কিউ ও এখানে যে আধান ছিল পজিটিভ কিউ এর মধ্যে আকর্ষণ বল। তাহলে এফ ড্যাশ সমান সমান হবে কে ক্যাপিটাল কিউ স্মল কিউ বাই এদের মধ্যে ডিস্টেন্সের স্কোয়ার রুট ওভার ডিস্টেন্সটা কত, এই যে এটা এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার তার হোল স্কোয়ার। অতএব এটা হয়ে যাবে আমাদের কে ক্যাপিটাল কিউ স্মল কিউ বাই এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। এবার আমরা দেখতে পাচ্ছি তাহলে এই এফ ড্যাশ, এটা এফ ড্যাশ সমানুপাতিক কার, এটাও কনস্ট্যান্ট, এটা সমানুপাতিক হচ্ছে 1/a² মাইনাস প্লাস এক্স স্কোয়ার। এটাকে আমরা 1 নম্বর সমীকরণ নাম দিলাম। ওকে, এবার যদি আমরা লব্ধি বলটা বের করি, এইটুকু অংশ মুছে দিলাম, লব্ধি বলটা বের করি। এই যে লব্ধি বল সেটা আমরা পাচ্ছি লব্ধি বলটা এফ ইজিক্যাল টু 2f ড্যাশ কস থিটা ইজিক্যাল টু 2f ড্যাশ, এবার কস থিটা কত, এটা হলো আমাদের থিটা, তাহলে কস থিটা ভূমি বাই কি অতিভুজ, কস থিটা হয়ে গেল আমাদের তাহলে এক্স হলো ভূমি, এটা হলো অতিভুজ, রুট ওভার এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, ভূমি বাই অতিভুজ। আচ্ছা, এখান থেকে আমরা কি করতে পারি, এফ ড্যাশটা বের করব, বা তাহলে এফ ড্যাশ সমান সমান হবে, এটা উল্টে যাবে, ভাগ এফ রুট ওভার এ স্কোয়ার এক্স স্কোয়ার বাই 2x, এটা তাই তো, এটাকে কোনাকুনি গুণ করলে এটাই পাবো আমরা, এটা হলো আমাদের এফ ড্যাশ। তাহলে দেখো যে আমরা এই সমীকরণটাকে নাম দিলাম 2 নম্বর, যেটা এখান থেকে পেলাম যে এফ ড্যাশ একবার সমানুপাতি হচ্ছে এটা, আর এফ ড্যাশ সমানুপাতি হলো এটা, অতএব এই অংশটার সমান হবে এটা, তাই না। অতএব 1
অতএব 1 ও 2 থেকে বলা যায় যে f √a² + x² / 2x সমানুপাতি 1/a² + x²। ঠিক আছে, অতএব f = এটা এগুলোকে যদি আমরা ওই পারে নিয়ে যাওয়ার চেষ্টা করি তাহলে এটা চলে যাবে উপরে, এটা চলে আসবে নিচে। এটা নিচে আসলে এটা হাফ। ঠিক আছে, f সমানুপাতি 2x বাই এটা করলে হবে a² + x² 3/2, 1 + হাফ করলে 3/2। তাহলে দেখতে পাচ্ছি f সমানুপাতি x আর নিচেও x, তার মানে x SHM হতে গেলে আমাদের কি হতে হতো, কোনো একটা গতি SHM তখনই হবে যখন f সমানুপাতি -x অথবা a সমানুপাতি -x হবে। কিন্তু এই ক্ষেত্রে দুটোই প্রযোজ্য নয়, তাই আমরা বলতে পারি যে এইখানে যেহেতু বল সরণের সমানুপাতি নয় তাই এটা স্পন্দন গতি হবে, কিন্তু SHM সরল দোলগতি হবে না। তাই এই ক্ষেত্রে আমরা পাবো অপশন সি। এটা হবে তাহলে আমাদের অপশন সি। হ্যাঁ, যেহেতু আমরা f সমানুপাতি সেটা পেলাম না, দেখা যাচ্ছে। এরপর আমরা চলে গেলাম 62 নম্বর কোশ্চেন। 62 নম্বর কোশ্চেনে কী বলা হয়েছে, m ভর এবং q আধান বিশিষ্ট একটি কণা t = 0 সেকেন্ড সময়ে x = 0 অবস্থানে অবস্থিত, এটির উপর একটি বাহ্যিক তড়িৎ ক্ষেত্র E = E0 ax i ক্যাপ প্রয়োগ করা হলো। পুনরায় স্থির অবস্থায় আসার আগে আহিত কণাটি যে দূরত্ব অতিক্রম করবে তার মান হলো a অপশান এ দেওয়া আছে 2ε2 E0/a, অপশান বি E0/a, অপশান সি 3E0/a, অপশান ডি 2E0a। আচ্ছা কোশ্চেন এখানে বলা হয়েছিল যে একটা বেজিক ইলেকট্রিক ফিল্ড, বেজিক ইলেকট্রিক ফিল্ড যেটার মান দেওয়া আছে বেজিক তড়িৎ ক্ষেত্র, হ্যাঁ সেটা কি দেওয়া আছে E0 - ax i ক্যাপ। এই যে ইলেকট্রিক ফিল্ড সেটা আমরা দেখতে পাচ্ছি পরিবর্তনশীল, কারণ সেটা এক্স অক্ষের উপর নির্ভরশীল। ওকে, এবার বলা হলো যে একটি কণা যার কণার ভর দেওয়া আছে m এবং আধান দেওয়া আছে q। আধান কত দেওয়া আছে q। t = 0 সময় x = 0 অবস্থানে, একে এই ইলেকট্রিক ফিল্ডের মধ্যে x = 0 অবস্থানে, এই ইলেকট্রিক ফিল্ডের মধ্যে x = 0 অবস্থানে, তাহলে আমরা যদি xy অক্ষ এইখানে x = 0 অবস্থানে একটি আধানকে ছেড়ে দেওয়া হলো, এই বরাবর হচ্ছে আমাদের ইলেকট্রিক ফিল্ড, পরিবর্তনশীল ইলেকট্রিক ফিল্ড কাজ করবে। ঠিক আছে, এই হলো আমাদের পরিবর্তনশীল ইলেকট্রিক ফিল্ড। তাহলে পুনরায় স্থির অবস্থায় আসার আগে কণাটি যে দূরত্ব অতিক্রম করবে, এইখানে কণাটা x = 0 অবস্থানে স্থির অবস্থায় ছিল, পুনরায় কখন স্থির অবস্থায় আসবে তখন সেটা কত দূরত্ব অতিক্রম করবে। এবার আমরা জানি ইলেকট্রিক ফিল্ডের মধ্যে যখনই কোনো আধান রাখবো সেটি বল অনুভব করবে, অতএব আমরা বলতে পারি যে আধানের উপর বল F = QE, QE, ফলে এর উপর ত্বরণ সৃষ্টি হবে। অতএব আধানের ত্বরণ A = F/m, A = F/m, F = QE0/m। এবার QE0টা কি, এটা ই ভেক্টর, হ্যাঁ ইলেকট্রিক ফিল্ড E0 - ax/m।
তাহলে যদি ইলেকট্রিক ফিল্ড পরিবর্তনশীল হয়, আমাদের এই যে ত্বরণ সেটাও পরিবর্তনশীল। এবার ত্বরণ যেহেতু পরিবর্তনশীল, সেই ক্ষেত্রে আমরা এখানে গতির যে সমীকরণগুলো থাকবে, হ্যাঁ, ভি স্কোয়ার ইজিক্যাল টু ই স্কোয়ার 2s এস ইজিক্যাল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এগুলো আমরা ব্যবহার করতে পারবো না। এক্ষেত্রে আমাদের সাধারণ যে নিয়মগুলো আছে সেগুলোর সাহায্যেই দেখাতে হবে যে বস্তুটা স্থির হবে, অর্থাৎ তার বেগ কত হবে, 0। তাহলে বস্তুটা স্থির হবে। বেগ 0 হলে এস কত হবে, এইভাবে আমরা এটাকে প্রমাণ করার চেষ্টা করব। আমরা আমাদের এই যে ত্বরণ, হ্যাঁ, এটা সমান সমান পেলাম এটা। এবার আবার আমরা জানি ত্বরণ ইজিক্যাল টু হয় ডিভি বাই ডিটি, তাই না? আচ্ছা, এটাকে আমরা ডিভি বাই ডিএক্স বাই ডিটি এভাবে লিখতে পারি। অতএব ডিএক্স বাই ডিটি আবার ভি, অতএব ভি ডিভি বাই ডিএক্স, এইভাবে এটাকে লিখলাম। অতএব ত্বরণ সমান সমানকে আমরা কি লিখলাম, ভি ডিভি বাই ডিএক্স ইজিক্যাল টু কিউ এপসাইলন নট এ এক্স বাই এম, ঠিক আছে? এবার এখানে করব ভি ডিভি এর ইন্টিগ্রেশন, আর এদিকে আমরা করব ইন্টিগ্রেশন কিউ বাই এম ই নট এ এক্স, এদিকে থাকলো ডিএক্স। এই ডিএক্সটা এখানে করে দিলাম। হ্যাঁ, এর ইন্টিগ্রেশন করলেই আমরা বেগ, আচ্ছা, ত্বরণকে আমরা ডিভি বাই ডিএক্স রূপে লিখলাম, তাহলেই আমরা হচ্ছে বেগ পেয়ে যাব ত্বরণের ইন্টিগ্রেশন করে। আচ্ছা, তো আমরা কি করছি এবার, এগুলোর ইন্টিগ্রেশন করব। আচ্ছা, লিমিটটা এখানে দেওয়া আছে। যখন এক্স ইজিক্যাল টু 0 তখন বেগ 0, এক্স ইজিক্যাল টু 0 অবস্থান বেগ 0 ছিল। এবার এক্স ইজিক্যাল টু যখন এক্স হবে তখনও বেগ বলেছে 0 হবে। এবার এইটার ইন্টিগ্রেশন করলে কি হয়, ভি স্কোয়ার বাই 2 0 ইজিক্যাল টু, এবার এটার ইন্টিগ্রেশন করব। এটাকে যদি আমরা গুণ করে দিই, 2 ভাগে ভাগ করে দিলাম, তাহলে 0x কিউ এম বাই ই নট ডিএক্স মাইনাস 0x কিউ বাই এম এ এক্স ডিএক্স, ঠিক আছে? এইটা সম্পূর্ণটা হয়ে গেলো, তাহলে 0। এখানে আমরা পাবো কিউ ই নট এম এক্স 0x মাইনাস এটার ইন্টিগ্রেশন কিউ এ এম, এটা কনস্ট্যান্ট, তাহলে এক্স ডিএক্স এর ইন্টিগ্রেশন হলো এক্স স্কোয়ার বাই 2 0x, হ্যাঁ, লিমিট। আচ্ছা, আপার লিমিট মানে লোয়ার লিমিট এবার আমরা করবো। এখানে কিউ ই নট এম, এক্সের বদলে এক্স, তাহলে শুধু এক্স থাকছে, আর 0টা তো না বসালেও চলবে। এবার এটা এখানেও এক্সের বদলে এক্স, কিউ এ এম এক্স স্কোয়ার বাই 2, আর 0টার জন্য সব 0 হয়ে যাবে। আচ্ছা, এটা সমান সমান 0। তাহলে আমরা কি করছি, এটাকে দুই সাইডে করে দেব। অতএব আমরা পাবো কিউ এ এক্স স্কোয়ার বাই 2 ইজিক্যাল টু কিউ ই নট এক্স বাই এম। এবার কিউ এক্স স্কোয়ারের সঙ্গে এক্সটা কেটে যাবে, এ আর একটা এখানে এম ছিল, তাই তো? এখানেও একটা এম আছে, এই এম এর সঙ্গে এম কেটে যাবে, তাহলে এখানে থাকছে আমাদের এ এক্স ইজিক্যাল টু ই নট, শুধু ই নট। এটা এখানে একটা 2 আছে, এ এক্স বাই 2। এরপরে আমরা বের করব এক্স, তাহলে 2 ই নট বাই এ। এই হলো আমাদের উত্তর, এক্স ইজিক্যাল টু 2 ই নট বাই এ। এটা কোন অপশানে আছে? এটা আছে অপশান এ, কমন। এটা হবে 62 নম্বর অপশান এ।
এরপর আমরা চলে গেলাম 63 নম্বর কোশ্চেন। 63 নম্বর কোশ্চেনে কী বলা হয়েছে, একটি তড়িৎ দ্বিমেরুকে কোনো অসম তড়িৎ ক্ষেত্রে রাখা হলে তা একটি বল ও একটি টর্ক অনুভব করবে। একটি বল অনুভব করবে কিন্তু কোনো টর্ক অনুভব করবে না। একটি টর্ক অনুভব করবে কিন্তু কোনো বল অনুভব করবে না। কোনো বল এবং টর্ক কিছুই অনুভব করবে না। আচ্ছা, যখন কোনো একটা তড়িৎ দ্বিমেরুকে সুষম তড়িৎ ক্ষেত্রে রাখা হয়, শুধু সেটা টর্ক অনুভব করে, কোনো বল অনুভব করে না। কিন্তু অসম তড়িৎ ক্ষেত্রে রাখা হলে সেটা বল ও টর্ক উভয় অনুভব করবে। তাহলে 3 অপশান এ, বল ও টর্ক উভয় অনুভব করবে। আচ্ছা, তারপরে 64 দ্বিমেরু ভ্রামক কোন রাশি? এটা ভেক্টর রাশি। 64 এটা হয়ে গেল আমাদের অপশান বি, ভেক্টর রাশি। আচ্ছা, তারপর 65 দ্বিমেরু ভ্রামকের অভিমুখ। দ্বিমেরু ভ্রামকের অভিমুখ কোন দিকে হয়? সবসময় দ্বিমেরু ভ্রামকের অভিমুখ হয় নেগেটিভ আধান থেকে পজিটিভ আধান দিকে, হ্যাঁ, ঋণাত্মক আধান থেকে ধনাত্মক আধানের দিকে। এগুলো নলেজ ভিত্তিক কোশ্চেন, আমি সরাসরি লিখে দিচ্ছি। 65 হয়ে গেল সি। এরপরে আমরা চলে গেলাম 66 ডিওয়াই কিসের একক? ডিওয়াই হলো তড়িৎ দ্বিমেরু ভ্রামকের একক। 66 হলো বি, তড়িৎ দ্বিমেরু ভ্রামকের একক হচ্ছে ডিওয়াই। এবার 1 ডিওয়াই সমান হলো 10⁻⁻18, হ্যাঁ, ইনস্ট্যান্ট কুলম পার সেন্টিমিটার। আচ্ছা, তারপরে হলো আমাদের 67 নম্বর, কোনো তড়িৎ দ্বিমেরু থেকে আর দূরত্বে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য ই কার সমানুপাতি হয়? আমরা জানি যে তড়িৎ দ্বিমেরুর ক্ষেত্রে অক্ষের উপর হোক কিংবা আমাদের লম্ব সমদ্বিখণ্ডকের উপর হোক, তার যে মান বেরোয়ছিল, হ্যাঁ, থিওরিতে আমরা যেটা করব, ইলেকট্রিক ফিল্ড তড়িৎ দ্বিমেরুর জন্য কী বের হয়, যদি আমরা অক্ষের উপর বলি সেটা বের হয় 1/4πε0 2p বাই r3, যেখানে p হলো তড়িৎ দ্বিমেরু ভ্রামক, এবং যদি লম্ব সমদ্বিখণ্ডকের হয় তাহলে 1/4πε0 p/r3। তাহলে দেখতে পাচ্ছি এটা কিংবা এটা দুটোই কার সমানুপাতি? 1/r3 এর সমানুপাতি। এটা হচ্ছে অক্ষের উপর, এটা হলো লম্ব সমদ্বিখণ্ডকের উপর ইলেকট্রিক ফিল্ডের মান তড়িৎ দ্বিমেরুর জন্য কিন্তু। তো এটা কোন অপশান হবে? এটা হবে আমাদের অপশান সি। এরপর আমরা চলে গেলাম 68 নম্বর কোশ্চেন। এখানে বলা হয় যে কোনো সুষম তড়িৎ ক্ষেত্রে কোনো তড়িৎ দ্বিমেরুকে রাখা হলে তার উপর, আমরা এখনই দেখলাম যে সুষম তড়িৎ ক্ষেত্রে তড়িৎ দ্বিমেরুকে রাখা হলে টর্ক ক্রিয়া করবে কিন্তু কোনো বল ক্রিয়া করবে না। তাহলে 68 হয়ে গেল আমাদের অপশান বি, অপশান বি। তাহলে ঠিক আছে বন্ধুরা, ধন্যবাদ।